অস্বীকৃতি ডিসক্লেইমার এই চ্যানেলে প্রকাশিত সব গল্প চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাপ্রসূত বা নাটকীয়ভাবে উপস্থাপিত বাস্তব কোনো ব্যক্তি স্থান ঘটনা বা প্রতিষ্ঠানের সঙ্গে এর মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এই গল্পগুলির মূল উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন মানসিক প্রশান্তি ও সৃষ্টিশীল কল্পনা জাগানো দর্শকদের অনুরোধ করা হচ্ছে এগুলিকে বাস্তব ঘটনা হিসেবে গ্রহণ করবেন না চ্যানেল কর্তৃপক্ষ কোনো ধরনের ভয় কুসংস্কার বা নেতিবাচক প্রভাবের জন্য দায়ী নয় যদি গল্প ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাত ৩:১৭ পাথরপুর গ্রামের পুরনো রায়বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল হালকা কান্নার শব্দ কেউ যেন চুপি চুপি কাঁদছে সুভাষ বাড়ির নতুন মালিক বিছানায় বসেই শব্দটা শুনল সে ভাবল হয়তো স্বপ্ন দেখছি কিন্তু না দরজার বাইরে থেকে আবার সেই কান্নার আওয়াজ আমায় বাঁচাও আমায় ওরা মেরে ফেলবে কণ্ঠস্বরটা একদম পাশের ঘর থেকে আসছে অথচ ওই ঘরটা তো তালাবদ্ধ ছিল প্রায় ৭০ বছর ধরে সুভাষ ধীরে ধীরে দরজার দিকে এগোল দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে আর ঠিক তখনই সুভাষের সামনে দাঁড়িয়ে কেউ সাদা শাড়ি পরা মুখ ঢাকা আর চোখ দুটো রক্তের মতো লাল তার মুখ থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো কথা তুমি এসেছ অনেক দেরি করে কিন্তু এই কান্নার শুরু হয়েছিল আরও ৭০ বছর আগে ১৯৫৩ সাল পাথরপুর গ্রাম রায়বাড়ি তখনও আলোয় ঝলমল চারপাশে জমি পুকুর কুঠি দাসদাসী রায়বাবুর একমাত্র মেয়ে লক্ষ্মী ১৮ বছরের সুন্দরী শান্ত কিন্তু চোখে একটা অদ্ভুত বিষণ্ণতা লক্ষ্মী প্রায় বাড়ির পেছনের পুকুর ঘাটে একা বসে থাকত গ্রামের লোকেরা বলতো মেয়েটি নাকি অজানা কারো সঙ্গে কথা বলে কেউ কেউ বলে সে জল রেখা দেখছে কিন্তু তার ঠাকুমা সরলা দেবী জানতেন ও কথা বলে অপর পাড়ের কারো সঙ্গে একদিন বিকেলে সরলা দেবী লক্ষ্মীকে জিজ্ঞেস করলেন লক্ষ্মী তোকে প্রতিদিন এই পুকুরের ধারে কে ডাকে লক্ষ্মী চুপ করে তাকিয়ে রইল জলের দিকে তারপর খুব আস্তে বলল ঠাকুমা ওরা খেলা করে রাতে ওরা গান গায় সরলা দেবীর গলা কেঁপে উঠল তিনি জানতেন ওই পুকুরের তলায় একসময় এক দাসী মারা গিয়েছিল নাম ছিল মাধবী বলা হয় সে রাতে রায়বাবুর জন্যই প্রাণ দিয়েছিল সেই দিন রাতে সরলা দেবী দেখলেন লক্ষ্মী অঘরে ঘুমাচ্ছে কিন্তু ঘরের দরজা নিজের থেকেই খুলে গেল বাতাসে ঘরের প্রদীপ নিভে গেল আর ঘরের কোণে এক নারীর ছায়া তার মুখ দেখা যায় না কিন্তু সে মৃদুস্বরে বলছে আমি ফিরে এলাম রায়বাবু তখন কলকাতা থেকে ফিরেছেন ঘরে বসে হিসাব করছেন তখন হঠাৎ চৌকাঠের কাছে জল পড়ার শব্দ চেয়ে দেখলেন কারো পায়ের দাগ ভিজে ভিজে মেঝেতে ছাপ ফেলছে কিন্তু কেউ নেই সেখানে আবার সেই অভিশপ্ত দাসীর গল্প রায়বাবু বিরক্ত গলায় বললেন সব মেয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু পরদিন সকালে লক্ষ্মীকে পাওয়া গেল পুকুরের ধারে অচেতন ঠান্ডা জলে ডুবে থাকা অবস্থায় বেঁচে গেলেও সেই দিন থেকেই নাকি সে রাতে হাসে কথা বলে আর মাঝে মাঝে নিজের নামও ভুলে যায় সরলা দেবী বলেছিলেন ওর মধ্যে কেউ ঢুকে পড়েছে সেই রাত থেকেই রায়বাড়িতে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা কখনো প্রদীপ নিজে নিভে যায় কখনো ঘড়ির কাঁটা থেমে থাকে ঠিক ৩টায় আর লক্ষ্মীর ঘর থেকে শোনা যায় সেই একই কান্না আমায় বাঁচাও ওরা আমাকে মেরে ফেলবে রায়বাবু প্রথমে এটাকে উন্মাদনা ভেবে পুরোহিত ডাকালেন পুরোহিত বললেন এই বাড়িতে এক অসমাপ্ত আত্মা আছে তার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি রায়বাবু রেগে উঠে চেঁচালেন সব বাজে কথা এইসব ভূতপ্রেত মানি না আমি কিন্তু সেই রাতেই রায়বাবুর ঘরে তালা দেওয়া দরজার ওপাশ থেকে শোনা গেল তীক্ষ্ণ আর্তনাদ সকালে যখন দরজা ভাঙা হল রায়বাবু নেই শুধু বিছানার চাদরে রক্তের দাগ আমি ফিরে এলাম ৭০ বছর পরে বর্তমানকালে আজ সেই একই বাড়িতে এসেছে সুভাষ যে একজন শহরের লোক যেই পুরনো বাড়িটা কিনে রিসর্ট বানাতে চেয়েছিল কিন্তু প্রথম রাতেই তার কানে ভেসে এলো সেই একই কান্নার আওয়াজ আমায় বাঁচাও ওরা আমাকে মেরে ফেলবে সুভাষ অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারেনি
তার মাথায় ঘুরছিল সেই অদ্ভুত কান্নার শব্দ। রাত ৩টে পার হয়ে গেল, ঘড়ির কাঁটা নড়ছে না, একদম থেমে আছে ৩:১৭। সেই হালকা আলো জেলে ঘর থেকে বেরোল। পুরনো কাঠের দরজাটা ঠেলে খোলার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া ঢুটল ঘরে। সুভাষের কাঁটা দিয়ে উঠল শরীর। দালান জোড়া নিস্তব্ধতা, দেয়ালের পেইন্ট খসে পড়ছে, পুরনো ছবির ফ্রেমে ধুলো, আর এক কোণে সেই বন্ধ ঘর যেখান থেকে কান্না এসেছিল। সুভাষ ধীরে ধীরে এগিয়ে গেল দরজার কাছে। চাবিটা ঘোরাতেই একটা কর্কশ আওয়াজ হল। দরজা খুলতেই ভেতর থেকে বেরোল পচা গন্ধ, একটা পুরনো কাপড়, ভাঙা পুতুল আর ধুলো মাখা আয়না। সে আয়নার সামনে গিয়ে টর্চ ধরল। ধুলোর নিচে একটা লেখা ফুটে উঠল, আমি ওদের বলিনি, আমি চুপ করে গেছিলাম। সুভাষ হঠাৎ পিছিয়ে গেল। কার হাতের লেখা এটা? তার মাথা ঘুরে গেল। হঠাৎ টর্চ নিভে গেল, চারদিক অন্ধকার। সুভাষ ফোনের ফ্ল্যাশলাইট অন করল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার কথা, কিন্তু সেখানে দাঁড়িয়ে অন্য কেউ। সাদা শাড়ি পরা এক নারী, মুখ অর্ধেক ঢাকা, আর ঠোঁটের কোণে জমে আছে শুকনো রক্তের দাগ। তুমি কেন এলে এখানে? কণ্ঠটা গভীর আর শীতল। সুভাষ গলা শুকিয়ে বলল, কে আপনি? আপনি সত্যি আছেন? উত্তর এলো, আমি এই বাড়ির শেষ কণ্ঠ, আমার নাম মাধবী। সুভাষ চমকে উঠল। মাধবী, এই নামটাই তো সে শুনেছিল পুরনো গ্রামের লোকের মুখে, যে দাসী নাকি ৭০ বছর আগে আত্মহত্যা করেছিল। কিন্তু মাধবী বলল, আমি মরিনি, ওরা আমাকে মেরেছে, আর আমার মৃত্যু কেউ জানেনি। তারপর আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে এলো, একটা ঠান্ডা হিমশীতল হাত। সুভাষ পিছিয়ে গেল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার। সকাল হলে সুভাষকে খুঁজে পাওয়া গেল বারান্দায়, অচেতন, মুখে কাদা আর শরীর ঠান্ডা বরফের মতো। চোখ খোলার পর সে শুধু একটা কথাই বলল, ও মিথ্যে বলেনি। লোকজন বলল, হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু সুভাষ জানত সেটা স্বপ্ন নয়। সে ঠিক করল, রায়বাড়ির ইতিহাস জানতেই হবে। সুভাষ স্থানীয় এক বৃদ্ধার কাছে গেল, নাম রুকুমাসি। তিনি বললেন, এই বাড়ি একসময় খুব গৌরবের ছিল, রায়বাবুর ছিল জমিদারি, লোকজন ভয় পেত ওকে। মাধবী ছিল বাড়ির দাসী, কিন্তু ওর সৌন্দর্য দেখে রায়বাবু পাগল হয়ে যান। একদিন রায়বাবুর মেয়ে লক্ষ্মী দেখে ফেলে তার বাবার ঘরে মাধবীকে। সেই রাতেই মাধবীকে ডাকা হয় পুকুর পাড়ে, আর পরের দিন সকালে ওর মৃতদেহ ভেসে ওঠে। সুভাষ চুপ করে শুনছিল। রুকুমাসি কাঁপা গলায় বললেন, ও মরে গেলেও শান্তি পায়নি, ওর আত্মা নাকি লক্ষ্মীর শরীরে ঢুকে গেছিল, সেই থেকে রায়বাড়ির অভিশাপ। সুভাষ ভয় পেল, কিন্তু কৌতূহল আরও বেড়ে গেল। সে সেই পুকুরের ধারে গেল, যেখানে আজও শ্যাওলায় ঢাকা জল, আর বাতাসে কাদা ও পচা পাতার গন্ধ। পুকুরের ধার ঘেঁষে একটা পুরনো গাছ। সেখানে খোঁড়াখুড়ি করতে গিয়ে সুভাষ মাটির নিচে পেয়ে গেল একটা ছোট্ট লোহার বাক্স। তার ভিতর পুরনো চিঠি, একখানা ছবি, রায়বাবু, লক্ষ্মী, আর পাশে দাঁড়িয়ে হাসছে মাধবী। চিঠিতে লেখা, যদি কেউ এই চিঠি পায়, জেনে রেখো, আমার মৃত্যু অদ্ঘটনা নয়। আমি জানতাম ওরা আমাকে মেরে ফেলবে, কারণ আমি ওর গোপন জানি। চিঠির শেষে রক্তমাখা আঙুলের ছাপ, আর নাম মাধবী। সুভাষ বুঝতে পারল, এটা শুধু ভূতের গল্প নয়,
এটা এক অসমাপ্ত অন্যায়ের কাহিনী। মাধবী শান্তি চায়, প্রতিশোধ নয়। কিন্তু সেই রাতেই, রাত ৩:১৭ আবার শুরু হলো সেই কান্না। তুমি খুঁজে পেয়েছ, এখন আমায় মুক্তি দাও। ঘড়ির কাঁটা আবার থেমে গেল, বাতি নিভে গেল, আর ঘরের ভেতর থেকে ছায়া এসে দাঁড়াল সুভাষের সামনে। তুমি যা দেখেছ সেটা সবার সামনে বলতে হবে। আমার গল্প শেষ না হলে কেউ শান্তি পাবে না। সুভাষ গলা কাঁপিয়ে বলল, আমি বলবো, আমি সব বলবো। তখনই আয়না থেকে আলো বেরিয়ে এলো, আর ঘরে ছড়িয়ে পড়ল সেই গন্ধ, পুরনো মাটি, রক্ত আর ফুলের। মাধবীর মুখ ধীরে ধীরে মিলিয়ে গেল, শুধু একটা বাক্য বাতাসে ভেসে রইল, শেষটা এখনো বাকি। সুভাষের চোখে ঘুম নেই। গতরাতের ঘটনার পর তার মনে প্রশ্নের ঝড়। কে মাধবী? কেন আমাকেই ডাকছে? আর কেন ৩:১৭ সব ঘটে? সে ভাবল হয়তো পুরো ব্যাপারটাই মন গড়া ভয়। কিন্তু সেই মুহূর্তেই ঘরের দেয়ালে ঠক ঠক শব্দ হল। মনে হলো কেউ ভেতর থেকে ধীরে ধীরে আঁচড় দিচ্ছে। সুভাষ এগিয়ে গেল দেয়ালের কাছে। আঙুলের ছোঁয়ায় মনে হল দেয়ালটা কাঁপছে, মাটি খসে পড়ছে। আর হঠাৎ একটা পুরনো কাঠের বাক্স মাটির নিচ থেকে বেরিয়ে এলো। ধুলো পড়ছে, কাঠের কড়মড় আওয়াজ। বাক্সটার ভেতরে কিছু পুরনো জিনিস, একটা কালো চুড়ি, একটা পেতলের নথ আর একটা পুরনো পেতলের ঘণ্টা। বাক্সটার নিচে একটা কাগজ গুজে রাখা, যেখানে লেখা, ওরা আমার চুরি চুরি করে আমায় পুকুরে ফেলে দিল, কিন্তু আমি ফিরে আসব। সুভাষের হাত কাঁপতে শুরু করল। এমন সময় ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে কেবল সেই ঘণ্টার শব্দ বাজতে লাগল, টিং টিং টিং। সে টর্চ জ্বালাতেই দেয়ালের ওপর লেখা ফুটে উঠল, আমায় কেউ শুনছে কি? লেখাটা রক্তের মতো লাল। তারপর হঠাৎ পেছনে পায়ের শব্দ, ঠক ঠক ঠক। সুভাষ ঘুরে তাকাতেই দেখল ঘরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভিজে পায়ের দাগ। দাগগুলো যাচ্ছে সোজা সেই আয়নার দিকে। আয়নায় আবার সেই ছায়া। মাধবীর মুখ এবার পুরোপুরি দেখা যাচ্ছে। চোখ দুটো ফাঁকা, কিন্তু ঠোঁটে হালকা হাসি। তুমি আমার কথা শুনছ, তাই আমি তোমাকে বেছে নিয়েছি। সুভাষ কাঁপা গলায় বলল, তুমি কি চাও আমার কাছে? উত্তর এলো, আমায় মুক্তি দাও, ওরা এখনও এই বাড়িতে আছে। এই কথা শুনে সুভাষের শরীর ঠান্ডা হয়ে গেল। ওরা মানে কারা? রায়বাবু, লক্ষ্মী, নাকি অন্য কেউ? সে ঠিক করল রায়বাড়ির পুরনো রেকর্ড ঘেঁটে দেখবে। পরদিন সকালে সে গ্রামের পুরনো লাইব্রেরিতে গেল। সেখানে একটা ধুলোমাখা খাতা পেল, রায়বাড়ির সম্পত্তির নথি ১৯৫৩। শেষ পাতায় লেখা, এই বাড়ি কেউ বিক্রি করতে পারবে না, কারণ এখানে আত্মা বাঁধা। সুভাষ পড়তে পড়তে চমকে উঠল। একটা পুরনো খবরের কাগজে লেখা ছিল, রায়বাবুর মেয়ে লক্ষ্মী রহস্যজনকভাবে উধাও। গ্রামবাসীরা বিশ্বাস করেন রায়বাড়ি অভিশপ্ত। অর্থাৎ রায়বাবুর মৃত্যুর পর লক্ষ্মীও নিখোঁজ। তাহলে কি মাধবী আর লক্ষ্মীর আত্মা কোনোভাবে জড়িত? সেদিন সন্ধ্যায় সুভাষ ফেরে বাড়িতে। বাতাস ভারী, গাছের পাতা ঝরছে, আকাশে কালো মেঘ। রাত নামতেই শুরু হলো ঝড়। ঠিক রাত ৩:১৭ আবার ঘড়ি থেমে গেল। এবার কান্না নয়, হাসির শব্দ। একটা মেয়েলি হাসি, যা ধীরে ধীরে ছেলের গলায় রূপ নিল। তুমি অনেক জানো এখন, তাই এখন তুমিও এখানে থাকবে। সুভাষ দরজার দিকে ছুটল। দরজা বন্ধ। জানালা খুলতে গেল, কিন্তু জানালা যেন নিজের থেকেই লক হয়ে গেল। চারিদিকে ফিসফিস শব্দ, মাধবী, মাধবী, ওরা মারা যায়নি, ওরা এখন আমাদের সঙ্গে। সুভাষ চিৎকার করে উঠল, তোমরা কে? দেয়াল থেকে বেরিয়ে এলো ছায়া, একটা পুরুষের ছায়া, চোখে লাল জ্যোতি, তার গলায় রক্তের দাগ। সে রায়বাবু। রায়বাবুর আত্মা ঠান্ডা গলায় বলল,
এই বাড়িতে কেউ শান্তি পাবে না যতদিন না সত্য চাপা থাকবে। তুমি জানো এখন, তাই তুমি বাঁচবে না। সুভাষ পেছাতে গিয়ে পড়ে গেল। তার চোখের সামনে আবার মাধবীর মুখ। সে বলল, ভয় পেও না, সত্য প্রকাশ হলেই আমি মুক্তি পাব। সুভাষ কাপা গলায় বলল, কি সত্য? মাধবী বলল, লক্ষ্মী আমায় বাঁচাতে গিয়েছিল, বাবা তাকে হত্যা করে দেয় আর বলে আত্মহত্যা করেছে মাধবী। সুভাষ অবাক হয়ে গেল। তাহলে তুমি নয়, লক্ষ্মীই সেই মৃত আত্মা? মাধবী মাথা নেড়ে বলল, হ্যাঁ। ওর কান্না এখনও থামেনি। রাত ৩:১৭ ও ফিরে আসে। দেয়াল ভেঙে পড়তে লাগল, জানালা খুলে গেল নিজে থেকেই, আর ঘড়ির কাঁটা পেছনে ঘুরে যেতে লাগল। ৩টে থেকে ২টো, তারপর ১টা। সময়ের মতো যেন উল্টো দিকে যাচ্ছে সবকিছু। সুভাষ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকল। চারিদিকে কেবল বাতাস, জলের শব্দ আর মেয়েটির কণ্ঠ, আমায় সত্য বলতে দাও। হঠাৎ সব থেমে গেল। এক মুহূর্তে নীরবতা। তারপর আয়নায় দেখা গেল এক কিশোরী, লক্ষ্মী। সে ধীরে বলল, আমি মাধবী নই, আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম। বাবা আমাকে পুকুরে ফেলে দিয়েছিল, ও এখনও আমার কণ্ঠ হয়ে ফিরে আসে। সুভাষের চোখে জল এসে গেল। আমি তোমাকে মুক্তি দেব, সে ধীরে বলল। লক্ষ্মীর মুখে হাসি ফুটল। তাহলে রাত ৩:১৭ আর কেউ কাঁদবে না। লক্ষ্মীর মুখে হাসি ফুটল। তাহলে রাত ৩:১৭ আর কেউ কাঁদবে না। আলো ধীরে ধীরে মিলিয়ে যায়, দেয়ালের দাগ মুছে যায়, আর ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করে। সুভাষ অজ্ঞান হয়ে পড়ে যায়। সকাল হলে লোকজন দেখে রায়বাড়ি এখন নিঃশব্দ, আর পুকুরের জলে ফুটে আছে একটা সাদা ফুল। কিন্তু যেদিন সুভাষ বাড়িটা বিক্রি করতে চাইল, তার আগের রাত ৩:১৭ আবার সেই ঘণ্টার শব্দ শোনা গেল, টিং টিং টিং। সুভাষের চোখ খুলল সকালে। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে, কিন্তু বাড়িটা যেন একদম ফাঁকা। কোনো পাখির ডাক নেই, বাতাসও স্থির। সে ঘড়ির দিকে তাকাল, ৩:১৭। ঘড়িটা এখনও থেমে আছে, যেন সময় এখানে আটকে আছে চিরকাল। সুভাষের মনে পড়ল, লক্ষ্মী বলেছিল, আমার কথা সবাই জানলে আমি মুক্তি পাব। তাহলে হয়তো সত্যটা কাউকে জানাতে হবে। সে ঠিক করল বাড়ির নিচের পুরনো বেসমেন্টে যাবে, যেটা কখনো কেউ খোলে না। রুকুমাসির কাছে শুনেছিল, রায়বাবু ওখানেই রাখতেন এমন কিছু জিনিস যা কেউ দেখতে পেত না। বেসমেন্টে অন্ধকার, মাটির গন্ধ, আর কোথাও কোথাও ইঁদুর দৌড়াচ্ছে। টর্চের আলোয় দেখা গেল দেয়ালে পুরনো প্রতিকৃতি ঝুলছে, রায়বাবু, লক্ষ্মী, আর পাশে সাদা শাড়িতে এক নারী, মাধবী। সুভাষ ছবির সামনে গিয়ে দেখল একটা পেরেকের মেচে কাগজ গুজে আছে। সে সেটা টানতেই কাগজ ছিঁড়ে গেল, আর ভেতর থেকে পড়ল একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, লক্ষ্মী আমার অভিশাপ, কিন্তু সে আমার রক্ত, আমি তাকে মরতে দেব না। পরের পাতায় রায়বাবু নিজের হাতের লেখা, মাধবী আমাকে ফাঁদে ফেলেছিল। সে জানত আমি লক্ষ্মীর মা নই। সে জানত লক্ষ্মী এক নিষিদ্ধ সন্তান। সুভাষের চোখ বড় হয়ে গেল। লক্ষ্মী রায়বাবুর নিজের মেয়ে নয়? ডায়েরিতে লেখা ছিল, মাধবী ছিল আমার স্ত্রীর দাসী, কিন্তু তার সন্তান হয়েছিল আমার কাছ থেকে। আমি তাকে দূরে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু সে ফিরে আসে সত্য প্রকাশ করতে, তাই আমি ওকে পুকুরে ফেলে দিলাম। সুভাষের হাত কাঁপছে। সব কিছু পরিষ্কার হয়ে গেল। লক্ষ্মী আসলে মাধবীর মেয়ে। রায়বাবু নিজের অপরাধ ঢাকতে মাধবীকে মেরেছিল, আর লক্ষ্মীকে নিজের মেয়ে বলে লালন করেছিল। তাই রাত ৩:১৭ মাধবী আর লক্ষ্মী, মা আর মেয়ে, দুজনই একসাথে ফিরে আসে একে অপরকে খুঁজতে। হঠাৎ বেসমেন্ট কেঁপে উঠল। দেয়াল থেকে ধুলো ঝরতে লাগল, আর একটা ফাঁক দিয়ে আলো বের হল। সুভাষ টর্চ নিয়ে এগিয়ে গেল। আলোয় দেখা গেল একটা পুরনো লোহার কফিন। কফিনের ওপর খোদাই করা, লক্ষ্মী মাধবী রায়। সে কফিনটা খোলার চেষ্টা করল, কিন্তু হাত রাখতেই হিমশীতল বাতাস বেরিয়ে এলো। ভেতর থেকে একটা কণ্ঠ, সুভাষ, তুমি সত্য জানো এখন, শেষটা তোমাকেই করতে হবে।
হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে দেখা গেল দুই নারীর ছায়া, একজন তরুণী আরেকজন বয়স্কা। দুজনই সাদা পোশাক পরে আছে। তারা এগিয়ে এলো ধীরে ধীরে। মাধবী বলল, এই কফিনে আমাদের দেহ আছে, কিন্তু আত্মা নেই। তুমি যদি আমাদের নাম প্রকাশ করো, আমরা মুক্তি পাব। সুভাষ জিজ্ঞেস করল, কিভাবে? লক্ষ্মী বলল, যে ঘরে আমি মরে গিয়েছিলাম, সেই ঘরের দরজায় আমাদের নাম খোদাই করো। সুভাষ সেই ঘরে গেল, যে ঘরটা প্রথম রাতে কান্নার আওয়াজ তুলেছিল। হাতের কাঠের টুকরো দিয়ে সে দরজায় লিখল, এখানে ঘুমিয়ে আছে মাধবী ও লক্ষ্মী। ঠিক সেই মুহূর্তে বাইরে বজ্রপাত হল, আর ঘরের বাতাস এক ঝাপটায় থেমে গেল। ঘড়ির কাঁটা ৩:১৭ থেকে এগিয়ে গিয়ে দাঁড়াল ৩:১৮। সেই প্রথমবার সময় এগোল। বাড়ির বাতাস হালকা, পাখির ডাক শোনা গেল দূরে। দেয়ালের রক্তের দাগ মিলিয়ে গেল। সুভাষের চোখে জল এসে গেল। মাধবী ও লক্ষ্মীর মুখে হাসি ফুটে উঠল। তারা একে অপরের হাত ধরল আর ধীরে ধীরে আলোর ভেতরে মিলিয়ে গেল। সুভাষ হাঁটু গেড়ে বসে পড়ল। শেষ পর্যন্ত ওরা শান্তি পেল, সে ফিসফিস করে বলল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে আস্তে করে কেউ বলল, তুমি ভেবেছ ওরা গেছে? সুভাষ ঘুরে তাকাল। বাড়ির দেয়ালে ঝুলছে রায়বাবুর পুরনো প্রতিকৃতি, কিন্তু এবার ছবির চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। আর ছবির নিচে ধীরে ধীরে রক্তের মতো লাল অক্ষরে ভেসে উঠছে লেখা, এখন তোমার পালা সুভাষ। সেদিনের পর থেকে সুভাষকে আর কেউ দেখতে পেল না। রায়বাড়ি আবার বন্ধ হয়ে যায়। আজও যারা পাথরপুর গ্রামের পথ ধরে রাতে যায়, তারা বলে, রাত ৩:১৭ রায়বাড়ির জানালায় এক পুরুষের ছায়া দেখা যায়। তার সামনে দাঁড়িয়ে আছে মা আর মেয়ে, চুপচাপ তাকিয়ে, যেন কারোর অপেক্ষায়। ভয় শুধু অদেখাকে নিয়ে নয়, ভয় লুকিয়ে থাকে সেই সত্যের মধ্যে, যেটা আমরা জানতে চাই না।